যে ভারত যে এতদিন ধরে আমাদের মারে নাই এটাই সবর। 2 জন 4 জন 5 জন করে সৈন্য বিভিন্ন দেশের সৈন্য এক্সারসাইজ করছে, তার মানে এটা সিগন্যাল দিল যে তুমি নামলে আমরা সবাই নামবো। রাশেদ হায়দার ভাই বাংলাদেশকে কঠোর জবাবের জন্য প্রস্তুত থাকতে বলছে ভারত। বিষয়টা ঠিক এই রকম। ভারতের চিকেন নেক নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আপনাদের বাবার জমি নাকি, আমি কোট করছি, এটা ভারতের জমি, কেউ হাত লাগাতে পারবে না। এই এলাকায় অস্থিরতা তৈরি করার চেষ্টা হলে তার কঠোর জবাব দিতে আমরা প্রস্তুত। এই যে বাংলাদেশের নাম তিনি উল্লেখ করেননি, কিন্তু যে ইঙ্গিত দিয়েছেন তাতে মনে হচ্ছে বাংলাদেশকেই এই কথাগুলো বলা হচ্ছে। হঠাৎ করে অমিত শাহ এভাবে গর্জে উঠলেন কেন, রাশেদ হায়দার ভাই? মাস্টার, এটা তো চিকেন নেক নিয়ে তো কথাবার্তাটা চলতেছে প্রায় 2 বছর ধরে। আপনি গত কিছুদিন আগে আপনার ওই যে ডোনাল্ড ট্রাম্প ও বলছে যে গ্রিনল্যান্ড দখল করবে, মনে আছে নিশ্চয়ই। আর এটা বলার পরে সারা ইউরোপের সাথে একটা হই হই রই রই বাজে গেছে। যদিও ইউরোপের সাথে আমেরিকার একটা ট্রিটি আছে, ন্যাটো, ওরা একই গ্রুপ, মানে একজনেরকে মারলে আরেকজনের লাগবে এই অবস্থা। ওই যে যমজ ভাই যেমন দেখেন না, একটারে গুঁতে দিলে আরেকটা 600 মাইল দূরে থাকলে, ছবিতে দেখছেন তো 600 মাইল দূরে থাকলে হেরো গুতা ওইটা লাগে, এরকম ছিল ন্যাটোর অবস্থা। সেই জায়গায় আমেরিকার সাথে আমেরিকায় কথা বলার পরে পুরো ইউরোপীয় ইউনিয়ন খেপে গেছে। আর সেখানে আমাদের মতন একটা দেশ যেটা ওই ভারতের লোকজন যুদ্ধ করার দরকার না, ওরা এট এ টাইম যদি মার্চ করে পায়ের তলায় পড়েই মরে যাবো আমরা 18 কোটি, আর এদের 140 কোটি। এদের জায়গা আমরা ভাগ করে দিব, আমরা খায়া ফেলাবো, এই করবো সেই করবো, এগুলা বল। এরপরও যে ভারত যে এতদিন ধরে আমাদের মারে নাই এটাই সগর। এই ধরনের কথা আপনি আপনার বাড়িতেই যদি বাড়িতে কেউ এসে কয় আমি তোমার বাড়ি ভেঙে দেবো, তোমার বাড়ির জায়গা দখল করবো, তখন আপনি কি করবেন? আপনি তো ফিরবেন। সেটা ভারত এখনো মারে নাই। এরপরও ভারত চুপ ছিল, কথা বলে নাই, মাঝে মধ্যে টুকটাক কিছু বলছে, কিন্তু এরপরও এদের মুখের লাগাম না, প্লাস্টিকের মুখ এটার ছাড়ে না, সুতরাং তা লাগছে। সুতরাং অমিত শাহ আজকে বলছে, এখন এটা যদি কারো খারাপ লাগা থাকে তাহলে আমি বুঝি না যে খারাপ কেন লাগে। এখন অমিত শাহ যদি এটা বলে যে ঠিক আছে তোমরা তো এদিকে চিকেন নেকের এখান দিয়ে দখল করবা, তার সাথে আমরাই বাংলাদেশকে 3 টুকরা করে 2 টুকরা আমরা নিয়ে যাব, ওইদিকে ফেনী থেকে টেকনাফ আর এদিকে রাজশাহী রংপুর ডিভিশন পুরোটা আমরা নিয়ে যাবো, তখন আপনাদের কেমন লাগবে বা আমাদের কেমন লাগবে? তো কথাটা এরকম না। সুতরাং অমিত শাহ যা বলছে তা আমার হিসাবে খারাপ বলা নেই, তার সমস্ত বাড়াবাড়ির কিছু সীমা আছে। ভাই আপনি ঠিক আছে, আপনি ইন্ডিয়ারে দেখতে পারেন না, ইন্ডিয়ার প্রতি আপনার বিদ্বেষ আছে, আপনি কাঁটাতারের বেড়া দিয়ে দেন, চতুর্দিকে কাঁটাতারের বেড়া দিয়ে দেন, যা ভাই আমি তোমাকে লোকের সম্পর্ক এরকম না। আমরা যেমন আমাদের জায়গা জমিতে যে বাউন্ডারি ওয়াল দিয়ে দিই না, ওইভাবে বাউন্ডারি ওয়াল দিয়ে দেন, বাউন্ডারি ওয়াল দিয়ে থাকেন, সমস্যা তো নেই। কারণ সেইভাবে করে আপনারা থাইকা যান, সেইটাও করবেন না। আপনার তাদের দয়া দাক্ষিণাতাও চলতে হবে, খানা দানাও তাদের কাছ থেকে আইনা খাইতে হবে, আবার যাইয়া তাদের সাথে পংটামিও দেখাবেন, গায়ের জবরদস্তিও দেখাবেন। তো এটা কি হয় নাকি? কারণ এক জায়গায় তো 2 জিনিস হয় না। এই যে এখন ডোনাল্ড ট্রাম্প যেটা করছিল যে গ্রিনল্যান্ডের এরপর কি হলো, পুরো ইউরোপিয়ান সবাই 2 জন 4 জন 5 জন করে সৈন্য বিভিন্ন দেশের সৈন্য এক্সারসাইজ করছে, তার মানে এটা সিগন্যাল দিল যে তুমি নামলে আমরা সবাই নামবো। আর ভারত এখন মানে জিওপলিটিক্স তো প্রতিদিন ঘুরে যাচ্ছে। আপনি একটা জিনিস দেখেন, সবচেয়ে মজার বিষয় কি জানেন, এখনো বাঙালি বুঝতেছে না। রাশেদ ভাই আমি বলছি, বাংলাদেশের ভিতরে রাজনীতিবিদরা যে ধরনের অভিযোগ করে যে ভারত এখানে আগ্রাসন চালায়, সীমান্ত হত্যা, ভারতের বাণিজ্য আগ্রাসন, নানা ধরনের কথা তো তারা বলছে। সে কারণে বাংলাদেশের যারা, আপনি যেটা বললেন যে উস্কানিমূলক কথা বলা হয়েছে, এসব কথা হয়তো সেসব কারণে আসছে, এমনটা আমার মনে হচ্ছে। কিন্তু বিষয়টা আসলে খুব অনেক বেশি তিক্ততার পর্যায়ে চলে গেছে কিনা। মাসুদ ভাই, আমার একটা কথা, আমি এটা বারবার যেখানেই যাই সেখানেই বলি, ভাই সীমান্ত হত্যা, সীমান্তে ফকিন্নিরা তোরা যাস কেন?
তোরা ফকিন্নিরা যাস কেন? ফেলানি গেছিল সেখানে পতিতাবৃত্তি করতে, পলায় আসার সময় গুলি করে দিছে, তো গুলি করে লাগে গেছে তার কাটার উপর দিয়ে পালাস, তোরা সীমান্ত যাস কেন? চোরা চালান, গরু চুরি, মুরগি চুরি, হাঁস চুরি, মাছ চুরি, ডাইল চুরি, তারপর আপনার ফেন্সি ডিলের আনেন, সব তো বাঙালি করে। ইন্ডিয়ানরা আসে সীমান্তে চোরা চালান করতে, তো চোরা চালান মরে, এটা নিয়ে আবার কথাবার্তা কিসে? আর আগ্রাসন বলতে কি বুঝেছেন? আগ্রাসন তো ভারত সারা পৃথিবীতে করে ফেলাইছে। এই যে আগামী 6 মাস পরে বুঝবেন আপনারা আগ্রাসন কাকে বলে, কত প্রকার কি কি। এখন আপনার ভারতের আগ্রাসন কোন আগ্রাসন? তো যেটা আপনার কাছে আগ্রাসন মনে হয় এটা চালাইয়েন না, আপনি ওইটা আইনেন না। ভারতের সাথে ওইটাই বললাম, বর্ডার সব সিল করে দেন, কূটনীতিক সম্পর্ক ছিন্ন করে দেন না, তারই তো শেষ ভাই। দরকার আছে শুধু শুধু কেন আগ্রাসন? ওই ভারত মারে, ওই ভারত এই করে, সম্পর্কই ছিন্ন করে দেন না, অসুবিধা কি আছে? কথা যে আমাদের দেশের অবস্থা কি জানেন? ওই যে এই বিয়ে করেন বউ জামাই সারাদিন ঝগড়া কইরা এরপরে এখন ওই জামাইয়ে যায় কবে কি বউ বেয়াদব, বউ সেই, ওই ওর বাড়ি খারাপ, হ্যান খারাপ ত্যান খারাপ। আবার ঠিক ওই রাতের বেলা ঘুমানোর সময় 2 রান ফাঁক করে সেজদা দেওয়া শুরু করে। আমাকে বাঙালিকে অবস্থা যে সেই, এদের কাছে ভারতের সব খারাপ, কিন্তু যে ভারতের খানাগুলাই না খাইতে খুব মজা, ভারতের মালগুলা ব্যবহার করতে খুব মজা। এমনি সারাদিন ভারত বিদ্বেষী গালাগালি। রাশেদ হায়দার ভাই, বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের সতর্কতা জারি করেছে। বিশেষ কিছু জায়গা, বিশেষ সিচুয়েশন উল্লেখ করে বলে দিয়েছে যে এইসব পথে যাওয়া যাবে না, এই কাজগুলো করা যাবে না, এইসব জায়গা এড়িয়ে চলতে হবে। এই যে নির্বাচনকে সামনে রেখেই এই সতর্কতাটা, অবশ্যই গোয়েন্দা কোনো তথ্য না থাকলে তো এমন সতর্কতা থাকবার কথা নয়। আসলে কি আমাদের যে নির্বাচনের কথা শোনা যাচ্ছে 12 তারিখ, এই নির্বাচনটা কি খুব বেশি সহিংস হয়ে উঠবে বলে মনে হয়? আপনি মিউট আছেন। মাসুদ ভাই, প্রথম আলো, কালের কণ্ঠ আরো 2-1টা পত্রিকাতে রিপোর্টটা আসছিল যে নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে গত 3 দিন আগের যে রিপোর্টটা, এই পর্যন্ত 200 কতজন নিহত হয়েছে। এগুলো সব নির্বাচনী কর্মকাণ্ডে নিহত। কিছু নিউজ আমরা পাইছি, কিছু নিউজ আমরা এড়িয়ে গেছি। খুব হাই থট নিউজ হলে ওইটা হয়তো আমরা পাইছি। আর সংসদ সদস্য প্রার্থী, এরকম প্রার্থীও মারা গেছে অলরেডি 2-3 জন, তা একজন আরেকজনের। অবস্থাটা আসলেই খুবই জটিল। এই অবস্থায় আপনার শুধু ইউকে বা আপনার না, আমেরিকা না, ইউরোপীয় ইউনিয়নও বলছে, আর অনেকগুলো দেশ, ছোটখাটো দেশ, সবাই বলতেছে, মানে সবাই একটা তটস্থ অবস্থায়। যে কারণ হচ্ছে সবার কাছে রিপোর্ট তো সবার কাছে আছে ভাই, যে এইখানে বিশাল একটা কিছু হবে, যেটা খুনাখুনির মতন পরিস্থিতি। আজকে একটা ভিডিও আপনি দেখছেন কিনা জানি না, খুব ভাইরাল। পুলিশ গুলি করতেছে, সরাসরি সরতে বলতেছে, পাবলিকে সরে না, পুলিশ এনে গুলি চালাইতে বাধ্য হয়েছে কোথায় একটা যায় নির্বাচনী সমাবেশে। আবার যায় দেখেন যে একদল এদিক দিয়ে যায়, তো ওই বিরোধী দল, এরা তো সবই ভাই ভাই, এখন তো 2 পার্টি, জামাত আর বিএনপি। জামাত এদিক দিয়ে গেলে বিএনপিও এদিক দিয়ে যায়, মানে একটা এদিক দিয়ে আসে, একটা এদিকে যায়। মারামারির পরিস্থিতি তো আছেই। এখন শুধু মারামারি না, আরো ব্যাপক কিছু হওয়ার একটা সম্ভাবনা আছে। তবে যতটুকু বোঝা যায়, জাতীয় পার্টি কিন্তু নাই এখন, নির্বাচনী মাঠে নাই। শেষ মুহূর্তে জাতীয় পার্টি নির্বাচন বয়কট করবে, এটা শিওর থাকতে পারেন। এদিকে এখন যতটুকু বোঝা যায় তাতে বিএনপিও বয়কট করে ফেলতে পারে। আবার দেখেন গতকাল যেমন যে আমাদের বিএনপি কেন বয়কট করবে? তারা তো অনেক বড় দল। না, তারা অনেক বড় দল হইলেও তারা আসলে বুঝা ফেলছে যে এই সরকারের অধীনে নির্বাচন করে তারা জনসমর্থন থাকলেও জিতবে না। কারণ এই সরকার চাইতেছে যে জামাত এবং এনসিপির এই পোলাপাইন এগুলার এই ক্ষমতায় না বসাইতে। এটা আপনি একটু মাথা ঘুরাইলে দেখবেন বিভিন্ন জায়গায়। কারণ হচ্ছে যে এরা সবকিছু এদের নিয়ন্ত্রণে এখন, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক সবকিছু জামাতের নিয়ন্ত্রণ, প্রিসাইডিং অফিসার যা হবে সব জামাত নিয়ন্ত্রিত। সরকারও চাইতেছে হেরাই জিতুক, আর সরকার যে জিতার চাইছে, দেখেন বিএনপি সর্বশেষ। হায়দার ভাই, তার মানে যেটা আপনি বলতে চাচ্ছেন যে সরকারি বিভিন্ন পর্যায়ে জামাতের কথা বলছেন,
তাহলে কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা আছে নাকি? ইলেকশন ইঞ্জিনিয়ারিং কেন হবে? ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর দরকার, ইলেকশন ইঞ্জিনিয়ারিং লাগছে। এই যে ব্যালট পেপার পাঠাই দিছিল বিদেশে, সেখান থেকে ভোট হয়ে চলে আসছে না, সব তো ভোট আর জামাত পাইছে। তো ভোটের ওই ব্যালটইতে পাঠানো হয়েছে জামাত নেতাদের বাড়ি বাড়ি। এখন এখানে ইলেকশন ইঞ্জিনিয়ার মানে কি? আপনার দাঁড়াইতেই দিবে না বিএনপি, দাঁড়াইতেই দিবে না। এরা করবে কি আপনারা এখন বলি, ফজরের নামাজের পর পর, মানে ফজরের নামাজ এক গ্রুপ পড়বে, দরকারে ওইখানে লাগায় ফজরের নামাজ জামাত করে ফেলাবে। ভোট কেন্দ্রে এরা পুরুষ মহিলা সব যাই আগেই ঢুকা যাবে, নিজেদের ভোটগুলো সুশৃঙ্খল ভাবে দেওয়ার পরে জামাত, এরপরে লাগাবে গ্যাঞ্জাম, এরপর করে ফেলাবে ভোট। রাশেদ হায়দার ভাই, রাশেদ হায়দার লেটেস্ট একটা খবর আছে, সেটা হচ্ছে পাড়ায় পাড়ায় নাকি জামাতে ইসলাম শান্তি কমিটি নামে যুবকদের এই ধরনের কমিটি করছে। এটা নিয়ে বিএনপি কিন্তু কথা বলছে অলরেডি, যে আমরা তো অতীতে 71 সালে এই ধরনের শান্তি কমিটির মুখোমুখি আমরা হয়েছিলাম। বিএনপি কি বললো না বললে সেটা হচ্ছে পরের কথা। বিএনপি বুঝে নাই কেন, এখনো কেন ওনারা বুঝতেছেন না যে ওনাদের করার কিছুই নেই, ওনারা কোনো ক্ষমতা নেই। বিএনপি এখনো বুঝতেছে না, কারণ হচ্ছে মানুষ আপনার টাইনও নামাইতে পারবে না, বিএনপি টাইনও বিল্ডিং থেকে নামাইয়ে নিয়ে যেতে পারবে না মানুষকে ভোট কেন্দ্রে। কারণ সবাই চিন্তা করছে ভাই কি দরকার এই মারামারি গ্যাঞ্জামের ভিতরে। আর সে জায়গায় যে বললাম যে আপনার ইলেকশন, যে সকাল থেকে 10টা পর্যন্ত, 10টা 11টা পর্যন্ত আপনাদের জামাত ছাড়া আর কাউকে ভোট কেন্দ্রে ঢুকতেই দিবে না। কাজে এত বেশি লোক জামাতের সব জায়গায় থাকবে যেমন আর কেউ চান্সই পাবে না, লাইনে পিছিয়ে পড়ে যাবেন। কাজে একমাত্র জামাতই পারবে ফজরের নামাজের আগে ওইটা সব ভোট কেন্দ্রে যায় লাইন ধরার। এটা জামাত ছাড়া আর কারো দ্বারা সম্ভব না, আর কারো ওই নাই, ইন্টেনশন নেই। মহিলাগুলো সেম এদের। এরপরে 11টার পর থেকে করবে কি জানেন, 11টার পর থেকে ওরা একটা ভোট দিতে ধরেন আপনার সর্বোচ্চ এইবার ভোট দিতে 4 মিনিট লাগবে। নর্মালি যদি 2 মিনিট লাগতো, এইবার লাগবে 4 মিনিট। কারণ হচ্ছে যে হানা ভোটের একটা আছে, এই 4 মিনিটটা এরা করে ফেলবে 10 মিনিট। বেশি লাগবে রাশেদ হায়দার ভাই, 4 মিনিটের অনেক বেশি লাগে, কারণ ভেরিফাই করতে হয়, তারপরে ব্যালট দিতে হয়, স্বাক্ষর করতে হয়, সিল মারতে হয়। আমরা কমন হিসাব বুঝাচ্ছি। তো এখন 4 মিনিটের জায়গায় যদি 10 মিনিট লাগিয়া যায়, তাহলে 1 ঘন্টাতে 6 ভোট, 8 ঘন্টাতে 48 ভোট। 8 ঘন্টার মধ্যে 4 ঘন্টা তো আগে জামাতের লোকজন খাইয়া ফেলাইছে। এরপরের 4 ঘন্টা, এখন এরপরের 4 ঘন্টাতে যদি আপনার 24 ভোট হয়, এই 24 ভোটও তো দিতে পারবেন না তো আপনি। তাহলে 24 ভোট, একটা বুথে যদি 1000 ভোট থাকে, সেইখানে আপনি 4 ঘন্টাতে মাত্র 24টা ভোট কাস্টিং করাইতে পারবেন। তার আগেই দেখবেন যে 300 350 ভোট তো জামাতের কাস্টিং হয়েই গেছে, হেরা তো করাই ফেলছে। বাকি এরপরে এখন ঘোষণা দেওয়ার সময় ওরা তো আগেই বলে দিছে যে এবার ঘোষণা তাড়াতাড়ি হবে না, ভোট গণনা পরে ঘোষণা দিবে। ঘোষণা যদি জামাত যদি 30 ভোট পায়, সেখানে বলে দিবে জামাত 300, বিএনপি 600 পাইলে কয়ে দিলে যে 60টা, অসুবিধা তো নাই। সুতরাং এইটা বিএনপি এখন বুঝতেছে। বিএনপি কি এটাকে সহজে ছেড়ে দিবে? তাহলে তো একটা রণক্ষেত্র হয়ে যাবে। সহজে না ছেড়ে দেওয়া বিএনপি করবে কি দেখেন, বিএনপি পারতেছে না বিদায়। গত পরশুদিন সম্ভবত একটা জনসভায় তারেক জিয়া বললেন যে এই হাতে ভোট দেন। এরপরে বিএনপির আরেকটা নেতা আছে, কি জানি নাম, একটু দাঁড়িয়ে আছে, হেরে দেখলাম যে আজকে একটা ভিডিওতে সে বলতেছে বিশেষ কারণে, বিশেষ চাপে পড়ে আমরা হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছি। এতদিন বিএনপি বলছে হ্যাঁ না ভোটের ব্যাপারে হেরা কোনো প্রচার চালাবে না, এটা পাবলিকের ম্যাটার, পাবলিক ম্যাটার। এখন বিষয়টা না বিস্ময়কর, এই যে বললেন বিএনপি চাপের কথাটা, বিষয়টা আমার কাছে বিস্ময়কর মনে হয়। এই মুহূর্তে আওয়ামী লীগের অ্যাবসেন্টে বিএনপি হচ্ছে সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশে। এই দল যদি চাপে পড়ে, তাহলে এই সিচুয়েশনে আওয়ামী লীগের অ্যাবসেন্টে তারা চাপে পড়বে কেন? আওয়ামী লীগ থাকলে চাপের কথাটা জানেন, ওই আপনার একটা জায়গায় কোনো গাছ নাই, তো হঠাৎ করে এক গ্রুপ আবিষ্কার করলে একটা ভেরন বৃক্ষ উঠছে, ছোট এক একটা ভেরন বৃক্ষ। এইটা দেখে তো ওরা তো আর কোনো বড় বড় গাছ দেখে না, আঙ্গুর মতো যে বট গাছ, কাঁঠাল গাছ এগুলো দেখে নাই। এরা মনে হচ্ছে ওরে বাপরে, ভেরন বৃক্ষই বড় বৃক্ষ। তো বিএনপির অবস্থা হচ্ছে ওই রকম, বিএনপি হচ্ছে ভেরন বৃক্ষ।
মানে বাঘ যেহেতু নাই, এখন ওনারাই নিজেদের বাঘ ভাবতেছে, কিন্তু আসলে তো ওনারা কিছুই না। তারেক নিজেও বুঝতেছে যে আসলে তার দ্বারা এই দল আর চালায় নেওয়া সম্ভব না, এটা তারেক নিজেও বুঝে। সুতরাং রাশেদ হায়দার ভাই যে বললেন যে বিএনপি ভোট বর্জন করতে পারে, এই সিচুয়েশনের কারণে নাকি অন্য কারণে? এইসব সিচুয়েশনের কারণে, এবং সেটা ঘটবে আপনার 7-8 তারিখের ভেতরে। দেখেন, যারা নির্বাচন করবে না, আজকে যেমন আপনি যে শফিকুর রহমানের অবস্থা দেখছেন গতকাল, সে লেখছে কর্মজীবী মহিলারা পতিতা, যেখানে বাংলাদেশের ইকোনমির 60% কন্ট্রোল করে মহিলারা, এই আমাদের গার্মেন্টস শ্রমিক ভাই বোনগুলো, তাদের পতিতা বলে শফিক। আবার কি বলে পরে, যেন আমার ইয়ে হ্যাক হয়ে গেছিল, কোনটা আমার ফেসবুক না টুইটার জানি হ্যাক হয়ে গেছে, ওইখানে হ্যাক করে হ্যাকাররা এটা লেখছে, এখন আমরা উদ্ধার করছি। উনি লেখাটা লেখা যেই না পোলাপাইন স্ক্রিনশট নিয়ে ফেলাইছে, কাউকে বাইচে গেছে, এরপরে উনি আবার উদ্ধার করে ফেলাইছে 9 ঘন্টা পরে। 9 ঘন্টা পরে এই বিবৃতি দিয়েছে। 9 ঘন্টা পরে বিবৃতিটা দিয়েছে। এই কারণে অনেকেই সন্দেহ করেন যে আপনি 10 মিনিট পরে বা 1 ঘন্টা পরে বিবৃতি দিলেন না কেন? 9 ঘন্টা পরে উনি বিবৃতি দিতে হবে কেন? ওনার এই অ্যাকাউন্টে লক্ষ লক্ষ শিবিরের পোলাপাইন আছে না, জামাতের পোলাপাইন আছে না, এরাই তো কওয়া উচিত ছিল আমাদের হুজুরের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। আমরা কি করি, এই যে আমরা কেউ কারো অ্যাকাউন্ট যদি হ্যাক হয়, আমরা সাথে সাথে বলি না যে ভাই আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, প্লিজ আপনারা মাইন্ড করেন না, কেউ কেউ কোনো টাকা পয়সা চাইলে দিয়েন না। সেটা কইলেন না কেন সাথে সাথে উইদিন 10 মিনিট? যখন সারা দেশে ওনার এই কথা নিয়ে যখন কাউ বাচ্চা, তখন আইসা কইলেন যে না আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছিল।